হবে, তাই টাইটেল নিয়ে লিখে পাঠিয়েছো, এরকম কেউ আসো? নাকি সবাই আগে হচ্ছে এনশিওর করছো যে প্রত্যেকটা টাইটেল দিয়ে আমি 3টা আরসিটি পাচ্ছি, তারপরে যে টাইটেল সিলেক্ট করছো, এরকম কি? নাকি কারো কোনো প্রবলেম আছে যে আমি আরসিটি পাই নাই, আমি একটা 2টা পাইছি, একটা পাই নাই, বা এরকম হয়েছে, আমি তারপরে নিয়ে নিচ্ছি, এরকম কিছু হয়েছে কিনা? মানে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা টাইটেল সিলেকশনে? ম্যাম হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বললাম বললাম রাকিব, হ্যাঁ বলো। তিনটা আরসিটি ম্যাম একসাথে পাওয়া যাচ্ছে না, দেখা গেছে যে অ্যাসোসিয়েটেড পাওয়া যাচ্ছে আর কি। সাপোজ কেউ একজন নিল অ্যাঙ্কেল সেম ফুট অর্থোসিস নিয়ে, কিন্তু সেম দেখা টাইটেল তো পাবা না, হ্যাঁ সেম পাচ্ছে না, কিন্তু কিন্তু অন্য একটা টপিকটা মানে ওই অর্থোটিক ডিভাইস নিয়ে কিনা, ওই অর্থোটিক ডিভাইস নিয়ে কিনা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বা যে কন্ডিশনে তুমি নিচ্ছ সেই কন্ডিশন বা একটু স্পেসিফিক, হয়তো কেউ নিয়েছে সেরেব্রাল পলসি, কেউ হয়তো স্পাস্টিক সেরেব্রাল পলসি বা ডায়াপ্লেজিক টাইপ অফ সেরেব্রাল পলসি নিয়ে করছে, মানে হয়তো টাইপের ধরন আলাদা, বাট জিনিসটা কি একরকম কিনা, যে ওই অর্থোটিক ডিভাইস নিয়েই করছে, ওই এরিয়াতেই এই ইয়েটা হয়েছে, রিসার্চটা হয়েছে, এরকম যদি হয় তাহলে প্রবলেম নাই। গোলাম মাওলা রাকিব, বুঝতে পেরেছো? জি ম্যাম ঠিক আছে। তোমরা কি এভাবে টাইটেল পেয়েছো? টাইটেল কি এভাবে মিলায়ে নিতে পারছো যে হচ্ছে তুমি যে টাইটেল নিছো এই টাইটেল দিয়ে 3টা আরসিটি আছে, এবং সেই 3টা আরসিটির এমন কি কেউ হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, এমন কি কারো হয়েছে যে ম্যাডাম হচ্ছে পাইছি 3টা আরসিটি, বাট 3টা আরসিটি পেড্রোতে নাই, পাবমেড থেকে নিতে হয়েছে, এরকম কি কেউ আছে? আমি 2টা সার্চ ইঞ্জিনের কথা আসসালামু বলছি, আলাইকুম একটা ম্যাম। হচ্ছে পেড্রো আর একটা হচ্ছে পাবমেড। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি আক্তার যে হোসেন, টপিকটা হ্যাঁ নিয়েছি, বলো। জি ম্যাম, টপিকটা নিয়েছি সেটা হলো পাবমেডে পাওয়া গেছে, কিন্তু পেট্রোতে পাওয়া যায় নাই। 3টা আর্টিকেল নিছো, 3টাই শুধু পাবমেডে পাইছো, পেড্রোতে পাও নাই, তাই তো? ম্যাম, শুধুই পাবমেডে পাইছো, নাকি এমন আছে 3টার মধ্যে 2টা পাইছো, পেড্রোতেও পাইছো, বাট একটা পাও নাই, এরকম কিছু? নাকি হচ্ছে মানে 3টার কোনোটাই পাও ওরকম নাই? আমি এটা টপিকটা নিয়েছি ওইটা অ্যাসোসিয়েট, আমি রিসার্চ আর্টিকেল পাইছি, তাহলে পাবমেড আমি আমি পেড্রোর পেট্রোতে পাই কথা নাই ম্যাম। এজন্যই বলেছি, আক্তার মিউট করো, হ্যাঁ। সেটা হচ্ছে আমি পেড্রোর কথা এজন্যই বলেছি যে তোমাদের অ্যাসাইনমেন্টের একটা পোর্শনে গিয়ে স্কোরিং করতে হবে, সেই স্কোরিংটাকে বলা হচ্ছে হলো পেড্রো স্কোরিং। মানে অ্যাকর্ডিং টু পেড্রো এখানে কয়েকটা সিলেকশন ক্রাইটেরিয়া আছে, ওগুলো ওই রিসার্চটা মিট করে কিনা, তাই আমি পেড্রো থেকে তোমাদেরকে টাইটেল সিলেক্ট করতে বলছি, যাতে ওই স্কোরিংটা করা যায়, ওই স্কোরিংটা তোমাদের জন্য সহজ হয়। যদি না পাওয়া যায় পেড্রোতে, তাও এমন না যে স্কোরিং করা যাবে না, কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটা হচ্ছে যে রেডিমেড একটা জিনিস আসছে, আর একটা হচ্ছে তোমাকে ব্রেন খাটায় সেই জিনিসটা করতে হবে, এটা হচ্ছে ইস্যু। তো ইটস ওকে যদি তোমরা সবাই 3টে করে টাইটেল পেয়ে থাকো, আর যদি টাইটেল কনফ্লিক্ট না করে, একজনের সাথে আরেকজন না ম্যাচ করে, তাহলে আমার মনে হয় না টাইটেল নিয়ে কোনো ইস্যু অ্যারাইজ হবে। তারপরেও কাজের সাথে সাথে আজকে আমি তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, মানে এইটা নিয়ে তোমরা কাজ শুরু করবা। তো হচ্ছে কাজের সাথে সাথে যদি মনে হয় যে টাইটেলের কোথাও একটু অদল বদল করতে হবে, তখন হয়তো আমি ইন্ডিভিজুয়াল ফিডব্যাকের সাথে সাথে চেঞ্জ করে দিব। তো গ্রসলি আমরা এটা ধরে নিতে পারি তোমরা যে কাজ করছো, মানে প্রাইমারি যে লেভেলটা ছিল যে 3টা আরসিটি সিলেক্ট করে তারপর একটা টাইটেল সিলেকশন করা, তো এটা ডান। আর নেক্সট স্টেপ হচ্ছে তোমরা এখন লেখা শুরু করবা, আর আমি এটার জন্য তোমাদেরকে কিছু গাইডলাইন দিব, কিছু ইনস্ট্রাকশন দিব কিসের পর কি করবা। আজকে হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে গাইডলাইনটা বিএইচপিআই থেকে দেয়া, সেটা নিয়ে একটু আলোচনা করবো, আর আমি একটু মডিফাই করছি, তো মডিফাই কোন কোন জায়গায় হবে এই বিষয়গুলোও বলবো। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাদেরকে একটু কষ্ট করে কলম খাতা নিয়ে সাথে রাখতে হবে, বিকজ আমি যেগুলো নোট ডাউন করতে বলবো যে কোনটার পর কোনটা, আমি যদিও এটা একটা সফট কপি দিয়ে দিব তোমাদের পাঠাবো, যেহেতু বলছি যে একটু মডিফিকেশনের একটা ব্যাপার আছে, তো কোন কোন জায়গায় মডিফিকেশন থাকবে, কোন পয়েন্টের পর কি আসবে, এগুলো একটু তোমরা যদি খাতায় নোট ডাউন করো দেন বেটার হবে। হ্যাঁ, তো আশেপাশে খাতা কলম থাকলে একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসো।
তোমাদের ক্লাসে তোমরা টোটাল হচ্ছে 45, 45 জন। জি ম্যাম। জি ম্যাম। তোমরা যখন টাইটেল সিলেক্ট করেছো তোমাদের কোনো গ্রুপে পোস্ট করেছো কারোটার সাথে কারোটা ম্যাচ হচ্ছে কিনা? ম্যাম আমার রুলস 16, আর সোহেল ভাই আছে ওনার রুল শেষের দিকে, মেবি 42 বা 43। ওনার সাথে একটু হয়তো বা যদি চেক করতে মিলতেছে কিনা, উনি বলছিল আমাকে হয়তো কিছুটা মিল আছে। 42 হচ্ছে তামজিদ, সোহেল মাহমুদ, সোহেল। মাহমুদুল হাসান। 43 সোহেল ভাই আচ্ছা, রোল মাহমুদুল হাসান। মাহমুদুল আর হাসান হচ্ছে তুমি করছো হচ্ছে ইফেক্টিভনেস অফ ফুড অর্থোসিস টু ট্রিট প্লান্টার ফাসাইটিস। আর হচ্ছে তুমি 16। তোমার রোল কত? 16 হচ্ছে খায়রুল করেছে হচ্ছে ইউজিং নাইট স্প্লিন্ট ইন প্লান্টার ফাসাইটিস পেশেন্ট। ওকে, নাইট স্প্লিন্টের মধ্যে কোনটা, নাম কি? ওইভাবে ম্যাম এখন ওই করি না আর কি বিস্তারিত ম্যাম। বিস্তারিত পড়ো নাই? আচ্ছা, মাহমুদুল হাসান কি আছো ক্লাসে? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, মাহমুদুল, সেটা হচ্ছে ফুড অর্থোসিস কোনটা নিছো প্লান্টার ফাসাইটিসের ক্ষেত্রে, ট্রিটমেন্টের ক্ষেত্রে? ম্যাম আমি এবার ওভারঅল আর কি ম্যাম যেগুলো আছে সবগুলো নিয়ে কাজ করতে যাচ্ছিলাম ম্যাম, এই জন্য মানে স্পেসিফিকলি কোনোটা সিলেক্ট করিনি। প্লান্টার ফাসিলিটির জন্য যে তুমি কি সকল ফুড আরসিটি পাইছো? তিনটা অর্থোসিস গুলো আরসিটি লাগে। তুমি সিলেক্ট করেছো? জি ম্যাম, 3টা আরসিটি পেয়েছি ম্যাম, এবং পেড্রোতে করে আচ্ছা, পেয়েছি ম্যাম। এখন হচ্ছে তুমি ফুড অর্থোসিস নিচ্ছ। খায়রুল, তুমি শুনতে পাচ্ছ? সোহেল জি ম্যাম। নিয়েছে হচ্ছে ইফেক্টিভনেস অফ ফুড অর্থোসিস। তো এখানে ফুড অর্থোসিস অনেকগুলো আসতে পারে। আর তুমি নাইট হ্যালো ম্যাম, সরি শুনতে পাইনি। ম্যাম আমি মেইনলি ম্যাম কোনো স্পেসিফিক ফুড অর্থোসিস নিয়ে না ম্যাম, মানে টোটাল যেগুলো আছে ওগুলো থেকে এগুলো ম্যাম করতে যাচ্ছি। আর খাইরুল যেটা করছে ম্যাম ও তো মানে স্পেসিফিকলি একটা ইয়ে নিয়ে করেছে, এই জন্য ম্যাম কাজ করতে পারি তোমাদের তিনটা ওকে আমি তাও বলে আরসিটি আমাকে নিয়েছিলাম, সেন্ড পরে করো। বলছে যে যদি ম্যাম ম্যামের সাথে কথা বলে করছে না বলতে পারবো। তাহলে সোহেল, আমার কথা বুঝতে পেরেছো? তোমার তিনটা আরসিটি আর হচ্ছে খায়রুল, তোমার তিনটা আরসিটি আমাকে পাঠাও। যদি আরসিটি গুলো আলাদা হয় তাহলে টাইটেল চেঞ্জের দরকার নেই। বুঝতে পেরেছো? জি ম্যাম। কিন্তু যদি আর্টিকেল সিমিলার হয়ে যায় তাহলে অবশ্যই টাইটেল চেঞ্জ করতে হবে। আর কারো কোনো প্রবলেম, এরকম কনফিউশন আছে যে ম্যাডাম ওনার টাইটেলের সাথে বা ওর টাইটেলের সাথে আমার মেলে, এরকম কিছু আছে? আমি ম্যাম 3টা পাই। তাহলে এখন কিন্তু হচ্ছে তোমাদের লেখা শুরু হবে। হ্যাঁ, মানে লেখার পোরশনটা, রিটেন আসলে ম্যাম পার্টটুকু আবার শুরু হবে যে কেমনে তোমরা অ্যাসাইনমেন্ট করবা। সো অনেক দূর আগানোর পরে যদি টাইটেলটা আবার তখন ঝামেলা করে, কনফ্লিক্ট করে, দুজনটা ফ্রিকশন করে, তখন কিন্তু প্রবলেম হবে। তখন চেঞ্জ করলে তুমি লুজার হবা যে এত কষ্ট করে করলাম, ঝামেলা। ম্যাম তো বেটার একটু থিঙ্ক করো। হ্যাঁ, আমি 3টা পাইনি, আমার একটু মডিফিকেশন দরকার আছে মেবি। আমার যদি একটু মানে সাজেশন দিতেন কিভাবে মডিফিকেশন করা যায়। খায়রুল ইসলাম সার্চ করো। সবাই তো পেলো, তোমার কেন এভাবে মডিফিকেশন লাগবে? তুমি সার্চ করো। আচ্ছা একান্ত না পেলে আমি আছি, বাট তুমি সার্চ করো। কারণ তোমাকে বলছি যে এটা একটা পোর্শন না, একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেয়া হচ্ছে। সেটা কতগুলা ভাগ আছে। তোমার প্রথম স্টেপ হচ্ছে টাইটেল সিলেকশন। তুমি যদি এটাতে ফেল করো তার মানে তুমি ডাউন। সো ডোন্ট লেট ইট দ্যাট চান্স যে তোমাকে আমি ডাউন ফিল করাই বা তুমি হও। সো সার্চ করো, খুঁজে বের করো, তারপর যদি একান্তে বলো যে ম্যাডাম পাচ্ছি না, সো আই উইল বি देयर। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে বিএইচপিআই থেকে একটা অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন আছে, ওইটা একটু শেয়ার করি। যদিও কমপ্লিটলি এটাই হবে না, আবার মোরাললেস এইটাই, শুধু আমি আমার মতো করে একটু মডিফাই করছি, ওই ব্যাপারগুলো একটু নোট ডাউন করে নিতে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ম্যাম দেখেন। কোনো কথা বুঝতে সমস্যা হলে, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা।
আচ্ছা, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন গাইডলাইন এন্ড ইনস্ট্রাকশন। তো তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে মার্কস আছে হচ্ছে 30। 30-এ 27-2800 পাওয়া যায়, 30-এ কোনো মতে 10-এ 15-16 পাওয়া যায়। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে তোমরা কিরকম কাজ করছো। যদিও আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাই দেখবো, প্রত্যেকটা কারেকশন দিব। আশা করি তোমরা আমাকে ফলো করতে পারবা, খুব হার্ড হবে না। আর যদি কোনো মনে হয় সেটা সহজ করে দেওয়ার দায়িত্ব আমার, আমি বুঝাবো। তো এখানে হচ্ছে টোটাল ওয়ার্ড হবে হচ্ছে 3000 ওয়ার্ড, 3000। কিন্তু 3000 ওয়ার্ডের মধ্যে কি কি এক্সক্লুড হবে, যে কভার যে পেজটা থাকবে, মানে হচ্ছে তোমরা যে একটা বুক বাইন্ডিং বলো, যেটা জমা দিবা তোমরা, উপরে একটা পেজ থাকে কভার পেজ। তো এই অ্যাসাইনমেন্ট টাইটেল, এটা সাবমিশন, এটা এই সেই সাবমিটেড টু, হ্যাঁ, বিএইচপিআই বা হচ্ছে মানে এই রিলেটেড যে কভার পেজ থাকে, কভার পেজের একটা স্যাম্পল দিব। তো কভার পেজ ছাড়া, ডিক্লারেশন পেজ ছাড়া, ডিক্লারেশন একটা পেজ থাকবে। ডিক্লারেশন পেজটা দেখতে কেমন হয়, কি লেখা থাকে ওখানে, ওটাও দেখাবো। রেফারেন্স আর আছে অ্যাপেন্ডিক্স। মানে অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের একটা হয়তো 7টা-8টা সেকশন আছে। এই 7টা-8টা সেকশনের বাইরেও তুমি কিছু তোমার ক্লিয়ার অ্যাসাইনমেন্টে ক্লিয়ার বোঝানোর জন্য কিছু আলাদা ডকুমেন্ট অ্যাড করে দিতে যাচ্ছ, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সে অ্যাড হবে। বা হচ্ছে অ্যাপেন্ডিক্সটা এরকম হতে পারে যে তুমি যে ইন্ডেক্সটা করছো, যে তোমার ইয়ের মধ্যে কি আছে, এই অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি কোন পেজে কি কি জিনিস আছে, এগুলা নিয়ে যে একটা ইন্ডেক্স করছো, বা শেষে যে তুমি অ্যাসোসিয়েটেড কিছু ডকুমেন্টস অ্যাড করছো, এই ব্যাপারগুলা ছাড়াই 3000 শব্দ হতে হবে। 3000 শব্দের মধ্যে কি 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 ব্যাপার আসবে সেগুলো আমি বলছি। আর ডেট অফ সাবমিশন, আমি তোমাদেরকে এখনই কোনো ডেট অফ সাবমিশন দিচ্ছি না। আমি শুরুতে একটু তোমাদেরকে একটা জায়গায় উঠায় দেওয়ার পরে হয়তো একটা সাবমিশন ডেট দিব। ফার্স্ট ড্রাফটের মধ্যে দিতে হবে, তারপর ফাইনাল ড্রাফটে আরেকটা ডেট দিব। তো হচ্ছে এটা হলো 3000 ওয়ার্ডের মধ্যে হতে হবে। সবকিছু মিলায়ে যদি চিন্তা করো, কভার পেজ, ডিক্লারেশন পেজ, রেফারেন্স, অ্যাপেন্ডিক্স, এগুলো দিয়ে 3500 4000 হতে পারে ম্যাক্সিমাম। অ্যাসাইনমেন্টের পুরা লেখাটাই হবে হচ্ছে টাইম নিউ রোম্যান্সে। টাইম নিউ রোম্যান্স আমরা জানি না। এই দেখো এখানে আমি যে পয়েন্টারটা ঘুরাচ্ছি, তো ফন্ট হবে হচ্ছে টাইমস নিউ রোমান। ঠিক আছে, এটা হচ্ছে আমি খুব ডিটেইল বলবো না, বিকজ হচ্ছে যে অ্যাসাইনমেন্টের যে তোমার যে পয়েন্টগুলো থাকবে, মেইন অ্যাট্রাকশনে যে পয়েন্টগুলো থাকবে, তুমি হয়তো ইন্টারাকশন করছো, মেথড করছো, তো ওই পোর্শনগুলো হচ্ছে 14 দিয়ে হবে। আর বাকি পুরা টেক্সটগুলো হবে 12 দিয়ে লেখা, 12। টাইম নিউ রোম্যান্স ফন্ট হবে হচ্ছে টাইম নিউ রোম্যান্স, সবগুলো দেখো টিএনআর লেখা আছে। আমি এটা পাঠিয়ে দিব, তোমরা এক নজর বুলাইলেই বুঝতে পারবা এখানে কোথায় কিছু নাই, খুব ডিটেইল লেখা। এটা হচ্ছে মজার বিষয় যে হচ্ছে সাবমিটেড বাই, এটাতে হচ্ছে 12 দিয়ে লিখবা, বোল্ড করে দিবা, তোমার নাম লিখবা টাইম নিউ রোম্যান্সে, হ্যাঁ, কিন্তু বোল্ড করবা না। মানে জাস্ট খুব সুন্দর করেই তোমার ইয়ে দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে এখানে বলা। ডিক্লারেশনে দেখো, ডিক্লারেশন পেজে কি লেখা থাকে, I declare that this is all my own work. তুমি নিজে করেছো, hasn't been previously submitted for assessment. এর আগে কেউ কখনো করে নাই, তুমি কোথাও থেকে কপি করো নাই, তুমি প্লাগিয়ারিজম মেইনটেইন করেছো, অ্যাওয়ার্ড ছিল এই ব্যাপারে, হ্যাঁ। তারপর হচ্ছে তুমি এটা তোমার এবং ইভেন আরো যেন মানুষের উপকার হয় সেই স্বার্থে এটা করছো, মানে ইউ হ্যাভ সাম জাস্টিফিকেশন বিহাইন্ড ইট। তো এই ব্যাপারগুলো হচ্ছে ডিক্লারেশনে থাকে। তোমার একটা সাইন টাইম থাকবে। এনিওয়ে, আজকে আমি আসলে এটা তোমাদেরকে পাঠাবো, তোমরা নিজেরাই দেখবা, কোথাও যদি বুঝতে সমস্যা থাকে সেগুলো আমাকে বলবা। মেইন জায়গাতে আসি, সেটা হচ্ছে তোমাদের এখন লেখার পোর্শন, যেটা সেটা হচ্ছে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। তোমাদের এই যে এখন যে 3টা আরসিটি সিলেকশন হয়েছে, তোমরা যে সিলেক্ট করেছো 3টা আরসিটি, এটা প্রথম কাজ হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লেখা। এই 3টা আরসিটি মিলে একটা ইন্ট্রোডাকশন। আচ্ছা, তোমরা কি সিস্টেমেটিক রিভিউ একটা ডাউনলোড দিয়েছো? আমি বোধহয় বলেছিলাম 3টা আরসিটি আর একটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। কেউ কথা বলো প্লিজ, কেউ কথা বলো। আর সিস্টেমেটিক রিভিউ কি খুঁজে পাইছো সবাই মোটামুটি? জি ম্যাম। আচ্ছা, তাহলে খুবই ভালো। ইন্ট্রোডাকশন পোর্শনে তোমরা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ থেকে লিখবা মেইনলি, বুঝতে পারছো?
ওয়ার্ড কাউন্ট হবে হচ্ছে 5000, সরি 500 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন হবে। কেমন ইন্ট্রোডাকশন হবে একটু দেখি, যদিও এটা 500 ওয়ার্ডের না, বাট আই ক্যান গিভ ইউ আ স্যাম্পল। বেশি কমপ্লিকেটেড লাগছে? তারপরে এটা একটা টাইটেল, হ্যাঁ, যেমন ইফেক্ট অফ বডি ওয়েট সাপোর্টেড গেট ট্রেনিং টু ইমপ্রুভ ওয়ার্কিং অফ স্ট্রোক পেশেন্ট। এটা একটা ন্যারেটিভ রিভিউ। তোমাদের যেটা হবে, যেহেতু আমি বলছি 3টা আরসিটি মিলে সাইনোপসিস করতে হবে, দ্যাট মিন্স ইটস অলসো এ ন্যারেটিভ রিভিউ। মানে তোমরা 3টা আর্টিকেলের ভেতরে কি কি আছে সব হচ্ছে কালেক্ট করবা, কালেক্ট করে করে লিখবা। সেটাই হচ্ছে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টে হবে, কোনটার পর কোনটা হবে, কোনটাতে কতখানি ওয়ার্ড হবে, মানে টাইম নিউরোম্যান্সে হবে, কোনটা টাইম নিউরোম্যান্সে 14 ফোন দিব, কোনটাতে 12 ফোন দিব। জাস্ট এই জিনিসগুলো মেনটেন করে একটা অ্যাসাইনমেন্ট শেষ হবে। খুব টাফ কিছু না, বাট লেখার ক্ষেত্রে একটু সাবধান, কপি পেস্ট করবো না, কারণ আমি সবগুলো হচ্ছে প্ল্যাগারিজম চেক করবো। আমাদের বিএইচপি সফটওয়্যার আছে তো, সো প্ল্যাগারাইজড যদি পাই যে প্ল্যাগারিজম করছো তোমরা, কপি পেস্ট করে নিয়ে আসছো গুগল থেকে, এই জায়গা থেকে সেই জায়গা থেকে, আর্টিকেলে যা ছিল সব দিছো। তো এটা ওই যে বললাম 28 হতে পারে বা 16তেও আসতে পারে, বা ফেলও করতে পারো, সেটাও সম্ভাবনা আছে। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা কি দেখা যাচ্ছে? দেখো, জি ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ন্যারেটিভ রিভিউ ছিল যেটা আমার করা। এখানে হচ্ছে টাইটেলটা ছিল বডি ওয়েট সাপোর্টেড ট্রেডমিল ট্রেনিং বা গেট ট্রেনিং স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো এখানে আমি কি কি করছি। এখানে হচ্ছে আমি স্ট্রোক নিয়ে লিখছি প্রথমে, যে স্ট্রোকের কি অবস্থা, ওয়ার্ল্ড ওয়াইড কি অবস্থা, কেমন ডিসএবিলিটি আসতেছে, স্ট্রোক কি আদৌ আমাদের, হ্যাঁ, বা স্ট্রোকের ফলে তোমার ইকোনমিক্যাল কোনো আমাদের হ্যাজার্ড কিনা, আমরা ইকোনমিক্যাল ব্যারেজ করতেছি কিনা, কি কি প্রবলেম হচ্ছে, মানে স্ট্রোক নিয়ে আগে একটা সামারাইজ করে দিয়েছি। তোমরা যখন একটা টাইটেল সিলেক্ট করেছো যে একটা অর্থোসিস ডিভাইস সেরেব্রাল পলসি চাইল্ডের ক্ষেত্রে, তাহলে হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশনের শুরুতে একটু বুঝাইতে হবে যে সেরেব্রাল পলসিটা আসলে কত বাজে অবস্থা, ওয়ার্ল্ডে আসলে কতখানি ইম্প্যাক্ট রাখতেছে, ইকোনমিক্যালি কতটা রাখতেছে, এটার ফলে কি কি ক্ষতি হচ্ছে। তো বার্ন সিপি নিয়ে, সিপি জিনিসটা কি, এটার প্রিভ্যালেন্সটা কি, ওয়ার্ল্ড ওয়াইড কত পার্সেন্ট মানুষের সিপি ডায়াগনোসিস হচ্ছে, তাদের প্রগনোসিস কেমন, এটার জন্য আমাদের ওয়ার্ল্ড কোনো বার্ডেন ফেস করতেছে কিনা, এই ব্যাপারটা হচ্ছে শুরুতে আসলো। মানে হচ্ছে ইন্ট্রোডাকশনের শুরুতে তুমি যে এরিয়া নিয়ে হচ্ছে করতেছো অ্যাসাইনমেন্টটা, সেই এরিয়াটাকে বর্ণনা করা, যে সেরেব্রাল পলসি এটা, বা স্পাইনাল কর্ড ইনজুরি এটা, বা প্লান্টার ফাসাইটিস। প্লান্টার ফাসাইটিসটা কেন এত ইম্পর্টেন্ট, প্লান্টার ফাসাইটিসে মানুষ খুব কষ্ট পাচ্ছে, তাদের হচ্ছে বেশি, কেন হচ্ছে, তো এটা মিনিমাইজ করা দরকার। মানে ওই কন্ডিশন, ওই এরিয়া, ওইটা নিয়ে একটু প্রথমে বর্ণনা করলাম, হয়তো 150 ওয়ার্ডের মতো বা 100 ওয়ার্ডের মতো। এরপরে যেটা করতে হবে, এরপরে হচ্ছে তোমার ডিভাইসটা, প্রথমে হচ্ছে তোমার এরিয়াটা নিয়ে বললা, ইন্ট্রোডাকশনের কথা বলছে, যে এরিয়া নিয়েছো সেই এরিয়া নিয়ে কিছু লিখলা। এরপরে হচ্ছে যে ডিভাইসটা সিলেক্ট করেছো, যে অর্থোসিসটা তোমরা নিচ্ছ, সেই ডিভাইসটা নিয়ে লিখবা হচ্ছে হয়তো আরো 100 ওয়ার্ড। এই ডিভাইসটা এরকম দেখতে, এই ডিভাইসটা সাধারণত এই কাজ করে, এই কন্ডিশন ছাড়াও আরো অনেক কন্ডিশন আছে, হ্যাঁ, যেখানে এই ডিভাইসটা ইউজ করা হয়। মানে তোমরা নিজেদের মতো দেখবা, তোমরা অবশ্যই সিস্টেমেটিক রিভিউ যা আছে তাই পড়বা, ওখানেই দেখবা যে আমি যে কথাগুলো বলতেছি ইন্ট্রোডাকশনে ইউজুয়ালি সেই কোশ্চেন গুলাই আসে। যে আমি আমার টাইটেলের আমি যদি 3টা ভাগ করি, আমি ইফেক্টিভনেস দেখবো, আমি হচ্ছে এ ফর ইফেক্টিভনেস দেখবো, কাদের ক্ষেত্রে দেখবো, ডায়াপ্লেজিক বা স্পাস্টিক সিপির ক্ষেত্রে দেখবো, এ ফর ইফেক্টিভনেস দেখবো স্পাস্টিক সিপির ক্ষেত্রে। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, তো আমি শুরুতে সিপি নিয়ে লিখবো, সিপি এর কি অবস্থা, এরপরে লিখবো হচ্ছে এএফও নিয়ে, যে এএফওটা কি, হ্যাঁ, এএফওর কাজ কি, এএফও মানে কিভাবে আসলো, হ্যাঁ, তাদের এই এএফওর অ্যাকচুয়ালি অবজেক্টিভটা কি থাকে, এএফও দিয়ে আমরা কি কি জিনিস অ্যাচিভ করতে পারি, কোন কোন প্রবলেমে আমরা সাধারণত প্রেসক্রাইব করতে পারি, হ্যাঁ, এসব জাস্ট এএফও নিয়ে একটু ইনস্ট্রাকশন, মানে একটু লেখা আর কি, যে এএফওটা এই কাজগুলো করে। এরিয়া গেল, এর বাস্তবে হবে এরিয়ার সাথে এএফওর একটা রিলেশন। ওই স্পাস্টিক সিপির ক্ষেত্রে এএফওর একটা
মানে জাস্ট বেনিফিশিয়াল ইফেক্ট গুলা যে এফও দিলে স্পাস্টিক সিপির ক্ষেত্রে এই কন্ডিশন আসতেছে, তাদের হচ্ছে টনিসিটি অনেক বেশি থাকে, তাদের হচ্ছে যেহেতু স্পাস্টিক সিপি, তো স্পাস্টিক একটা টোন আমরা পাই, তারপর তাদের লিম্বের শেপ এরকম থাকে, তো এফও দিলে এইটা প্রপার পজিশন মেনটেন হয়, টোন রিডিউসে হেল্প করে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে তখন কি করলাম, দুইটার মধ্যে একটু রিলেশন দেখালাম। তো শুরুতে হচ্ছে এরিয়া, এরপরে হচ্ছে ওই ডিভাইস নিয়ে বর্ণনা, তারপর ওই এরিয়া নিয়ে বর্ণনা, ইন্ট্রোডাকশন মেইনলি। আর তারপর ইন্ট্রোডাকশন শেষে লিখবা যে তুমি আসলে এটার ইফেক্টিভনেসটা দেখতে চাচ্ছ, মানে তুমি তোমার এইমটাকে বর্ণনা করবা ওখানে, যে as there is some correlation in between AFO and spastic cerebral palsy, so my study will focus on that. But my assignment, it's not a study, my assignment will focus on that. So it will be introduction বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো, বা তোমরা নিজেদের টাইটেল দিয়েও আমাকে জিজ্ঞেস করতে পারো যে ম্যাডাম আমার টাইটেল তো এটা, তো এটার ক্ষেত্রে আমি কোনটা দিয়ে কি লিখতে পারি, ইউ নিড টু আস্ক মি, আদারওয়াইজ আমি ক্লিয়ার করতে পারবো না, কারণ এতজনের তো অনেকগুলা এরিয়া, অনেকগুলা অর্থোসিস, তো সব অর্থোসিস ডিভাইস নিয়ে আমার বলা মুশকিল। ইন্ট্রোডাকশন পোরশনে এটাই আসবে যে তুমি কোন এরিয়া নিয়ে কাজ করছো, তুমি কোন অর্থোসিস নিয়ে কাজ করছো, সেই এরিয়ার অর্থোসিসের মধ্যে কি কোরিলেশন আছে, আর তোমার মানে অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যটা কি, তুমি এই অ্যাসাইনমেন্ট দিয়ে আসলে কি বের করতে যাচ্ছ। ইট উইল বি ইওর ইন্ট্রোডাকশন। শুরুর পেজটা আসতেছে টাইটেলের একটা পেজ, ঠিক আছে, শুরুতে আসবে টাইটেলের একটা পেজ, তুমি শুধু টাইটেল লিখবা, মানে যেটা কভার পেজ বলতেছি, তারপর হচ্ছে লিখবা যে হচ্ছে সাবমিটেড বাই কে, তুমি সাবমিশন, আমি এটা কভার পেজে একটা ছবি দিব, ওই ঠিক একটা ইয়ে দিব, একটা ফরম্যাট দিব, ওই ফরম্যাটে শুধু তোমরা এডিট করে বসায় ওই কভার পেজটা করবা। এরপরে হচ্ছে ডিক্লারেশন একটা পেজ থাকবে, তুমি ডিক্লেয়ার করবা যে এই স্টাডি এর আগে কখনো হয়নি, আমি এটা এই কারণে করতেছি, আমি এটা মেইনটেইন করছি, প্লাগিয়ারিজম তো বুঝি না, আমি তো র্যান্ডম বলে যাচ্ছি, তোমরা বুঝো এগুলো, কারণ তোদের রিসার্চ ক্লাস হচ্ছে আই গেস, এখন তো ফাইনাল ইয়ারে তোমরা মানে প্রত্যেকে এই কথাগুলো বারবারই বলবে, এভিডেন্স, রিসার্চ, এই প্লাগিয়ারিজম, এই সেই। সো তারপরেও কোনো কথা যদি মনে হয় যে ম্যাডাম কোনো নতুন টার্মিনোলজি বলতেছে, আমাদেরকে আমার বুঝতে সমস্যা হচ্ছে, প্লিজ আমাকে জিজ্ঞেস করবা। সো ইন্ট্রোডাকশনটা হবে কত শব্দের মধ্যে? 500 শব্দের মধ্যে। এটা কি বুঝে গেছে? তোমাদের কাজ থাকবে, কারণ হচ্ছে আমি ঈদের পরে, ঈদের ছুটি তো হচ্ছে 28 তারিখ পর্যন্ত, রাইট, 17 থেকে 28 তারিখ পর্যন্ত, তো ঈদের পরে গিয়ে অগাস্টের হয়তো ফার্স্ট উইকে আমি একটা তোমাদের কাছে ড্রাফট যাবো ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ এর উপরে। তো এটা একটু মাথায় রাখো। আমরা দেখি যে হচ্ছে ইন্ট্রোডাকশনটা হচ্ছে 500 ওয়ার্ডের, লিটারেচার রিভিউটাও হচ্ছে করবো 500 ওয়ার্ডের। লিটারেচার রিভিউ মানে কি কেউ একটু বলতে পারবা? ম্যাম আমার ম্যাম, আমার তো ওইটা মাসুম বলছো। আমার সিলেক্টেড এরিয়াতে এর আগে কি কি গবেষণা মানে রিসার্চ হয়েছে সেই জিনিসগুলো থেকে আমি ইনফরমেশন কালেক্ট করবো আর কি, আমি জানবো। যেমন আমি এখানে 3টা আরসিটি যেহেতু আছে, আমি 3টা আরসিটিতে ওখানে ওনারা কি কি ফাইন্ডিংস পাইছে, মানে ওনারা যা যা রিসার্চ করছে সেই বিষয়গুলো আমি ডাটা কালেক্ট করবো। হ্যাঁ, থ্যাংক ইউ মাসুম। খায়রুল কিছু বলবা? না ম্যাম, এরকমই আর কি ম্যাম, যেটা বলছি মাসুম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু যদি বলি যে ইন্ট্রোডাকশন পোর্শনটাতে আমরা সাধারণতই তোমার ওই ইয়ে থেকে কিছু নিব না, তোমার ওই আর্টিকেল থেকে কিছু নিব না, আমি আর্টিকেলটা করবো, নিজের মতো বুঝবো, যদিও আমার ইন্ট্রোডাকশনে তোমার রেফারেন্স দিতে হবে, বাট আমি কোনো ইনফরমেশন কালেক্ট করবো না, আমি শুধুমাত্র জিনিসগুলা কি বলে, কাকে বলে, লাইক আমরা যখন বাংলা প্রশ্ন লিখি আমরা ভূমিকাতে তো নিশ্চয়ই সবকিছু বর্ণনা করি না, তাই না, বর্ণনা পোর্শনে এসে বর্ণনা করি, ঠিক তেমনই যে ইন্ট্রোডাকশন পোর্শনের জিনিসটা কি, কিভাবে কি কি কাজ, হ্যাঁ, ওয়ার্ল্ডে কি অবস্থা, এটা কি আসলে খুব ডিভাস্টেটিং কোনো কন্ডিশন কিনা, এটা কি আসলেও কোনো বার্নিং কোনো ইস্যু কিনা,
এই ব্যাপারগুলো নিয়ে লিখবো। আর লিটারেচার রিভিউ এসে যেটা করবো, ঠিক মাসুম যেটা বললো যে আমরা যেহেতু আমরা অন্য কোথাও থেকে নিব না, আমরা কেবলমাত্র ওই 3টা আরসিটি আর একটা সিস্টেমের রিভিউ ওই 4টা আর্টিকেলের মধ্যে থেকেই নিব। যে ওখানে কি লিখছে, ওয়ার্ল্ড ওয়াইড এর সেরেব্রাল পলসির প্রিভ্যালেন্সটা কত, ইনসিডেন্সটা কত। প্রিভ্যালেন্স আমরা বুঝি যে পুরো পৃথিবীতে এটার মানে কত জনের হচ্ছে, 1 লাখে কত জনের হচ্ছে, বা কোন কান্ট্রিতে এটা খুব বেশি হচ্ছে, বাংলাদেশে এটা প্রিভ্যালেন্স কত, আমেরিকায় এটা প্রিভ্যালেন্স কত। হ্যাঁ, এফও যে একটা ইম্পর্টেন্স আছে, এফও যে কাজ করতেছে, এটা নিয়ে কোনো রিসার্চের মধ্যে কোনো কিছু লিখছে কিনা, মানে গ্রস লিখছে কিনা। লাইক একটা রিসার্চ হয়তো সেটা খায়রুল করছে, খায়রুল তুমি এখানে লিটারেচার রিভিউয়ে মেনশন হবে যে খায়রুল 2019 সালে রিসার্চ করছে যে এফও সেরেব্রাল পলসি চাইল্ডের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। মানে শুধুমাত্র টোকানো বলে না, এখানে হচ্ছে তুমি টুকাবা, এখান থেকে একটু নিবা, ওখান থেকে একটু নিবা। কি করবা, লিটারেচারটাকে রিভিউ করবা। যে লিটারেচারটা তুমি নিয়েছো সেই লিটারেচারটা তুমি পড়বা, তুমি পড়ে ওখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করবা, সামারাইজ করবা যে হচ্ছে এই জিনিসটা এরকম। এত সালে হচ্ছে আক্তার একটা রিসার্চ করছে, আক্তারের রিসার্চ এটা ছিল, সাপোজ হচ্ছে সাইবার রিসার্চে এটা ছিল হ্যাঁ, তাসনিমের রিসার্চে এটা ছিল। মানে বিভিন্ন নাম দিয়ে তোমাকে হচ্ছে কে কোন রিসার্চে কি বলেছে ওই টপিকে, ওই এরিয়া নিয়ে, ওই টাইটেল নিয়ে, এই ব্যাপারগুলো আসবে হচ্ছে লিটারেচার রিভিউয়ে। প্রত্যেকটাতে তোমাদেরকে রেফারেন্সিং করতে হবে। রেফারেন্সিং 2 ধরনের, এটা তো জানো, যে একটা হচ্ছে আমরা যে ইনটেক্সটে করি আর একটা হচ্ছে রেফারেন্স লিস্ট করি। হ্যাঁ, তো তুমি ইনটেক্সটে দিবা যে এই কথাটা এফও খুব ভালো একটা অর্থোটিক ডিভাইস। হ্যাঁ, তারপর ব্র্যাকেটে দিয়ে দিলা খায়রুল এত সাল, বা মাসুম আরো 2-3 জন মিলে করছে। যখন 3 এর অধিক হয় আমরা জানি যে এটেল। তোমাদের রেফারেন্সিং নিয়ে কোনো ক্লাস নিয়েছো রবিন স্যার, মানে হাউ টু ডু রেফারেন্সিং এরকম কিছু? তোমরা কি জানো কিভাবে রেফারেন্সিং করে? ম্যাম রবিনসন নেননি, কিন্তু আমাদেরকে থার্ড ইয়ারে মেথোডোলজি যখন করেছিলেন তখন রবিনসনের উপর ক্লাস হয়েছিল। আচ্ছা, থার্ড ইয়ারে করেছো, বাট আরেকটু তখন কি যে হার্ভার্ডটা শিখাইছিল, হার্ভার্ড রেফারেন্সিং সিস্টেম? না ম্যাম, তখন শেখায়নি। হার্ভার্ডটা ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ক্লাস নিব। আমি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার খুব ভালো করে এই ক্লাসটা আমাদেরকে নিয়েছিল, তো স্যার অবভিয়াসলি অনেক গুড। তো আমি স্যারকে বলবো তোমাদের রেফারেন্সিং। হ্যাঁ। আচ্ছা, রিসার্চ ক্লাস কে নিচ্ছে? আমাদের শফিক স্যার। জি ম্যাম। আচ্ছা, সমস্যা নাই, শফিক স্যার ক্লাস নিচ্ছে আর রবিন স্যার হচ্ছে খুব ভালোভাবে এটাতে গাইড করে। হ্যাঁ, সো রেফারেন্সিং নিয়ে আমি স্যারকে রিকোয়েস্ট করবো তোমাদের ক্লাস নেওয়ার জন্য। রেফারেন্সিংটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ শুধুমাত্র তো অ্যাসাইনমেন্ট না, এরপরে তোমাদের রিসার্চের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার থাকে। ওই যখন তোমরা হচ্ছে ডিসার্টেশন নিয়ে সাবমিট করবা, তোমাদের যে ডিফেন্স থাকবে, রিসার্চ ডিফেন্স, ওইখানে গিয়ে তোমাকে দেখা যাবে যে কিছু না পেলে হচ্ছে রেফারেন্সিং নিয়ে তোমাকে কাঁচাবে। তো এটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ এটা লাগবেই। এখন তুমি যাই করো, তোমাকে যদি একটা প্রেজেন্টেশনও করতে দেওয়া হয়, তোমাকে ওই রেফারেন্সিং করে তারপরে একটা প্রেজেন্টেশন করতে হবে। এভিডেন্স ছাড়া তুমি এখন ফাইনাল ইয়ারে, সেকেন্ড ইয়ার হলে ওকে, ফাইনাল ইয়ারে যেহেতু তোমাকে অ্যালাউ করা হবে না যে তুমি এভিডেন্স ছাড়া কিছু বলতেছো। তো এটা খুবই ইম্পর্টেন্ট রেফারেন্সিংটা, মানে যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মস্থ করতেছো ততক্ষণ পর্যন্ত শফিক স্যার, রবিন স্যার, তারপরে আমি রেফারেন্সিংটা শিখতে হবে। আচ্ছা, এনিওয়ে, সো হচ্ছে লিটারেচার রিভিউ যেটা আসবে সেটা হচ্ছে যে তুমি যে 3টা আরসিটি নিয়েছো, তুমি যে একটা সিস্টেমেটিক রিভিউ নিয়েছো, সেখানকার লিটারেচার কি বলে, সেটা কি বলতেছে, কত পার্সেন্টেজ হচ্ছে। হ্যাঁ, কোন রিজনে, কজ দিয়েও থাকতে পারে যে এই যে সেরেব্রাল পলসি হচ্ছে, সেরেব্রাল পলসি দেখা যাচ্ছে যে বার্থ ইনজুরি এত পার্সেন্ট সেরেব্রাল পলসি বাচ্চা আসতেছে শুধুমাত্র বার্থ ইনজুরির জন্য, বা এই সেহাদার, মানে এই পার্সেন্টেজ গুলাই মেনলি হচ্ছে আসবে লিটারেচার রিভিউয়ে। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে পার্সেন্টেজ থাকবে মিনিমাম, ইন্ট্রোডাকশনে থাকবে হচ্ছে একটা জাস্ট ব্রিফ লেখা, তুমি একটা কন্ডিশন সম্পর্কে বলছো, তুমি ডিভাইস সম্পর্কে বলছো, তারপর দুটো কোরিলেশন দিচ্ছো। লিটারেচার রিভিউ এসে ওই 3-4টা যে আর্টিকেল নিয়েছো তোমরা, ওই 3-4টা আর্টিকেলের একটা প্রবন্ধের মতো হবে, এমন না যে পয়েন্ট হবে, স্টেপ হবে, প্যারা হবে, একটা লেখা। ইভেন প্রত্যেকটা লেখার মধ্যে একটা জিনিসই খুব ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশনটা। এমন না যে স্যারকে আমি বললাম যে রিফাত
2011 সালে রিসার্চ করছে সেরেব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে লোয়ার লিম্ব ডিফর্মিটি থাকে। তারই লিখলাম যে হচ্ছে মাসুম 2013 সালে এরকম নিয়ে আবার একটা রিসার্চ করছে, বাট কোনো কোরিলেশন নেই। মানে তোমাকে এটা যেন পড়ে এরকম হয় যে রিফাত এত সালে করছে তাদের সেরেব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে লোয়ার লিম্বে একটা ডিফর্মিটি থাকে, এত সালে রিফাত করেছে। তো লোয়ার লিম্ব ডিফর্মিটির মধ্যে এই ব্যাপারগুলো কমন, এটা করছে হচ্ছে মাসুম। তারপরে আবার বললাম যে এই ব্যাপারগুলোতে A4 একটা রোল আছে, এটা করছে খায়রুল। হ্যাঁ, এই রোলটার জন্য এই রোলটা হচ্ছে এরকম একটা রোল কে করছে, সাপোজ হচ্ছে তামান্না করছে। ব্যাপারটা হচ্ছে যে মানে একটার সাথে একটা যেন প্রত্যেকটা লাইন পড়ে যেন এরকম মনে না হয় যে খাপ ছাড়া আমি এখান থেকে নিচ্ছি। আমি যেহেতু তোমাদেরকে একটা ওয়ার্ড বললাম, টুকাইতে বললাম যে এখান থেকে নিও, ওখান থেকে নিও, সেখান থেকে নিও, বাট সেটার মধ্যে যেন একটা ক্রোনোলজি মেনটেন হয়, ওটা পড়ে যেন বোঝা যায় যে তুমি আসলে একটা ধারা মেনটেন করতে হবে। তুমি যদি শুরু করো এফও দিয়ে, তাহলে তুমি এফও থেকে আস্তে আস্তে কন্ডিশনে আসো, অথবা তুমি কন্ডিশন দিয়ে যদি শুরু করো তাহলে আস্তে আস্তে এফও ইম্পর্টেন্স, তারপর হচ্ছে কি কি মানে কি 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 ভাবে তারা ইউজ করছে সেই প্রসেসটা। হ্যাঁ, ইউজুয়ালি কোনো অ্যানালগ কোনো মেথড আছে কিনা, বা এখন আলাদা করে কোনো মেথড আছে কিনা যেই মেথড ইউজ করে তারা এফও সেরেব্রাল পলসি চাইল্ডের ক্ষেত্রে ইউজ করছে, এই ব্যাপারগুলো তখন আসবে। ইন্ট্রোডাকশন হবে 500 ওয়ার্ডের, লিটারেচার রিভিউ হবে 500 ওয়ার্ডের। লিটারেচার রিভিউর মধ্যে আর কিছু নেই। এরপরে আমি আসবো লিটারেচার রিভিউর পরে আসবে হচ্ছে মেথোডোলজি একটা পোর্শন আসবে। মেথোডোলজি যে পোর্শন, ওই পোর্শনের ক্ষেত্রে এসে তখন হচ্ছে মেইন সিনোপসিসটা হবে। হ্যাঁ, আর লিটারেচার রিভিউয়ের তোমাদের জন্য একটা যে ব্যাপার যেটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন, যেটাকে বলতেছি যে মডিফাই করা, সেই মডিফাইয়ের আমি যদি দেখাইতে পারি বেটার হয় না। ইন্ট্রোডাকশন লিখলাম, এখানে না লিটারেচার রিভিউর মধ্যে তোমরা একটা ছক করবা, লাইক হ্যাঁ, আচ্ছা আমি কিন্তু পরে করে পাঠাচ্ছি। এখানে থাকবে হচ্ছে তুমি যে লিটারেচার তিনটা নিয়েছো, এই তিনটা লিটারেচারের ইনক্লুশন ক্রাইটেরিয়া কি ছিল, এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি ছিল, তারা কি মেথড ইউজ করছে, বোঝা যাচ্ছে? আমি দেখাইতে পারছি না বিকজ আমি আমার ওই ফাইল খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি পেলে ওটা পাঠিয়ে দিব। ওইখানটাতে হচ্ছে তোমরা ইন্ট্রোডাকশনটা বুঝেছো, তোমাদের কাজ আপাতত লিটারেচার রিভিউ পর্যন্ত থাকবে। আমি মেথোডোলজিতে যাচ্ছি না, এটার পরে মেথোডোলজি নিয়ে আলোচনা করব। তো ইন্ট্রোডাকশন পোর্শনে হচ্ছে 500 ওয়ার্ডের মধ্যে তুমি ওই এরিয়া, ওই এই সেই যেটা বললাম যে হচ্ছে ওই যে ডিভাইস নিয়েছো সেটা, সাথে এই দুটো কোরিলেশন লিখতে হচ্ছে ইন্ট্রোডাকশনে 500 ওয়ার্ডের মধ্যে। নিজের ভাষায় লিখবা, প্লাগিয়ারিজম মানে হচ্ছে এমন যেন না হয় যে তোমরা কোথা থেকে কপি পেস্ট করেছো। আরেকটা হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে যে তিনটা লিটারেচার নিয়েছো বা চারটা লিটারেচার নিয়েছো সেটাকে রিভিউ করা, সেটা থেকে বিভিন্ন ইনফরমেশন ওটার মধ্যে দেয়া, কিন্তু সেটার একটা ক্রোনোলজি যেন মেইনটেইন হয় সেটা এনশিওর করা। আমার কথা বুঝে গেছে? এতটুকুই কাজ থাকবে, এর আগে পিছিয়ে কিছু নাই। আমি যে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া বলছি এগুলো আপাতত ভুলে যাও, কারণ ওগুলো একটু এখন ডিফিকাল্ট হবে। এই দুইটা সিম্পল থিং, এই দুইটা কমপ্লিট করে আমাকে দাও। নেক্সট স্টেপের জন্য কি কি হবে সেটা আমি নেক্সট গাইডলাইন দিব। তো এটার জন্য তোমাদের সময় কতদিন লাগতে পারে? আমার টার্গেট হচ্ছে তোমাদের অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে, বিকজ মাঝখানে ঈদ আছে। তো হাউ ইট উড বি যে অগাস্টের ফার্স্ট উইক, জুলাই তো ঈদ হবে,
ম্যাম আরবা হ্যাঁ বলো। ম্যাম আরেকটু টাইম দিলে ভালো হয়, আমাদের মানে আরেকটার কোর্স চলতেছে তো, এর জন্য আর কি। আরেকটা কোর্স কোনটা? রিহ্যাব মেডিসিন? জি জি ম্যাম। রিহ্যাব মেডিসিনের কোর্স অনেক ছোট। আচ্ছা, যা হোক, কি জানি বলে, তা তা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে অগাস্টের মিড অফ অগাস্টে দাও, 15 তারিখের দিকে। 15 আগস্ট ছুটি, শোক দিবস, 16-17 নিতে পারো, ওকে। মানে অগাস্টের মাঝামাঝি দিক, তাহলে ঠিক আছে। মানে এখন থেকে তো তুমি সময় পাচ্ছ না। আমি কোর্স ওয়ার্ক মোটামুটি ভাবে আমি শুধু এতটুকুই, শুধু এতটুকুই, শুধু এতটুকুই। এরপরে আসবো মেথোডোলজি পোর্শনে, আসবো রেজাল্ট, আসবো তারপর রেফারেন্সিং, আসবো একটু আরো অনেকগুলো ধাপ আছে। হ্যাঁ, তো আপাতত তোমাদের কাছে ইন্ট্রোডাকশন। আচ্ছা, কারো কোনো অসুবিধা আছে কিনা? কারো যদি থাকে তাহলে একটু বলতে পারো। সবার হয়ে ইন জেনারেল রিফাত বললে প্রবলেম। যদি কারো মনে হয় যে না ম্যাডাম ইটস ওকে, বা কারো যদি মনে হয় যে ম্যাডাম আমার আরেকটু বেশি সময় লাগবে, so you can ask. আমার মনে হয় ফিক্স করাই উচিত, বিকজ হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মাঝামাঝি উইকের মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্টের মানে ফার্স্ট ড্রাফট সাবমিশন থাকবে, আর অক্টোবরের শেষে হচ্ছে ফাইনাল ড্রাফট সাবমিশন থাকবে। তো তোমরা অনেক বেশি সময় নিলে পরে ঝামেলায় পড়বে। আর এরপরে আবার আরেকটা বিষয় থাকে, যেহেতু হচ্ছে সাবজেক্টটা মেইনলি রবিনসন নিচ্ছে, আমি শুধু অ্যাসাইনমেন্ট পোর্শনটা দেখছি। তো এমন হতে পারে যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের পরে রবিনসনের কোনো ক্রাইটেরিয়া অ্যাড হতে পারে, তখন যে বললো যে এটা ইমিডিয়েট ভাবে করো, তখন শেষের দিকে গিয়ে একদমই মিস হয়ে যাবে। তো এটা যত তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করবা, স্যারের দিক থেকে যদি কোনো কারেকশনও থাকে, আর যদি আরো নতুন কিছু ডিমান্ড করে, তাহলে ওটা করা কষ্ট হবে না, আদারওয়াইজ প্রবলেম হবে। আর রিহ্যাব মেডিসিনটা মানে দিয়ে দিলে তো হয়ে গেল, রিহ্যাব মেডিসিন খুব কমপ্লিকেটেড না, তো তোমরা করতেই পারো। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, কিন্তু করতে হবে। কেউ যদি পিছায় যাও তাহলে আমি সত্যি সত্যি হেল্প করতে পারবো না। হ্যাঁ, ইচ্ছা বলো। ম্যাম আমি না ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে একটু কনফিউজড ম্যাম, আমি আসলে ক্লিয়ার না বিষয়টা। ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে কনফিউজ? ম্যাম আমার টপিকটা হচ্ছে ম্যাম ইফেক্টিভনেস অফ আর্ম স্লিং ব্যালেন্স অন হেমিপ্লেজিয়া পেশেন্ট। ম্যাম এই ক্ষেত্রে আমি ইন্ট্রোডাকশনটা ম্যাম কিভাবে হচ্ছে ম্যাম শুরু করতে পারি, মানে তোমার লিটারের যে হচ্ছে রিভিউটা ম্যাম। আর্ম স্লিং হেমিপ্লেজিয়া পেশেন্টের ক্ষেত্রে, তাই তো? জি ম্যাম, ব্যালেন্স হেমি প্র্যাকটিস। হেমি হেমিপ্লেজিয়া কি স্ট্রোকের হেমিপ্লেজিয়া? জি 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 ম্যাম। তাহলে হচ্ছে তুমি স্ট্রোক নিয়ে লিখবা, সিম্পল থিং। তারপর হেমিপ্লেজিয়া নিয়ে লিখবা, স্ট্রোক কি জিনিস, হেমিপ্লেজিয়া কি জিনিস, কত স্ট্রোক, মানে স্ট্রোক তো ডিফারেন্ট টাইপের হয়, তাদের মধ্যে কত পার্সেন্টের হেমিপ্লেজিয়া হচ্ছে। হ্যাঁ, হেমিপ্লেজিয়া কয় ধরনের, রাইট সাইড হেমিপ্লেজিয়া হতে পারে, লেফট সাইড হেমিপ্লেজিয়া হতে পারে, কোন পাশের ক্ষতির জন্য কোন পাশের হচ্ছে, বা কোনটার প্রগনোসিস কত পোর, এটা নিয়ে তুমি শুরুতে লিখলা, মানে স্ট্রোক আর হেমিপ্লেজিয়া নিয়ে প্রথম প্যারাটা বললাম, ঠিক এই যেটার মতো। হ্যাঁ, এটা হলো লিখছি যে stroke ranks as the sixth highest cause of burden of disease worldwide in terms of disability adjusted life years. Stroke 6 নাম্বার একটা বার্ডেন অফ ডিজিজ, মানে 6 নাম্বার র্যাঙ্ক করেছে হচ্ছে 6, যে ডিসএবিলিটি যত রকমের ডিসএবিলিটি আছে, স্ট্রোক হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ, তারপর কি বলা হয়েছে যে ইট ইজ সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ সিভিয়ার ডিসএবিলিটি ইন পিপল লিভিং ইন দেয়ার ওন হোমস, যারা নিজেদের বাসায় থাকে। মানে হচ্ছে জাস্ট ওই স্ট্রোকটা, মানে তুমি যে স্ট্রোক নিলা বা হেমিপ্লেজিয়া নিলা, ওইটা নিয়ে তুমি লিখবা যে এত পার্সেন্টের হচ্ছে। হেমিপ্লেজিয়া খুবই কমন, লেফট সাইড হেমিপ্লেজিয়া আরো বেশি কমন, এই। হ্যাঁ, তো স্ট্রোক আর হেমিপ্লেজিয়া নিয়ে আসবে হচ্ছে তোমার ফার্স্ট প্যারা। এরপরে সেকেন্ড প্যারা আসবে হচ্ছে আর্ম স্লিং। আর্ম স্লিং জিনিসটা কি, মানে তুমি ডিফাইন করবা যে এই সাপোজ হচ্ছে তোমার নাম হচ্ছে ইথা, হয়তো কারোর একজন নাম দিলে, যে তামান্না 2019 সালে বলেছে যে আর্ম স্লিং ব্যাপারটা হচ্ছে এরকম, আর্ম স্লিং এর একটা ইফেক্টিভনেস ইয়ের ক্ষেত্রে আছে, মানে হেমিপ্লেজিক পেশেন্টের ক্ষেত্রে আছে। এরকম করে লিখে আর্ম স্লিং জিনিসটা কি, কে বলেছে সেটা রেফারেন্সিং করা, আর্ম স্লিং এর যে ইফেক্টিভনেসটা সেটা একটু 2-4 কথায় লিখে দেওয়া, খুব ডিটেইল বর্ণনা করা না। এরপরে আসবে আর্ম স্লিং এর সাথে স্ট্রোকের রিলেশন।
আর্মসলিং কি জিনিস, কাজ কি লিখলা, এরপরে হচ্ছে তুমি প্রথম স্ট্রোক বা হেমিপ্লেজিয়া নিয়ে লিখলা, তারপর আর্মসলিং নিয়ে লিখলা, এখন হচ্ছে হেমিপ্লেজিয়া আর আর্মসলিং এর কি কোরিলেশন আছে। তুমি লিখলা যে হেমিপ্লেজিয়া যাদের থাকে তাদের হচ্ছে শোল্ডার সাবলাক্সেশন থাকে, তো সাবলাক্সেশন প্রিভেনশনের জন্য আর্মসলিং এর একটা কাজ আছে, এটা হচ্ছে প্রপার পজিশনিং মেইনটেইন করে। তারপর যেটা হয় অ্যান্টি গ্র্যাভিটিতে যেন এটা আরো বেশি এফেক্টেড না হয়, যাতে সাবলাক্সেশনের গ্রেড আরো গ্রেড 1 2 3 আছে, তো গ্রেড 1 থেকে গ্রেড 2 তে না যায়, আর এটার কমপ্লিকেশন যেন না আসে, এই কারণে এত সালে একজন অথর বলেছে যে আর্মসলিং হেমিপ্লেজিয়া পেশেন্টের ক্ষেত্রে মেইনলি শোল্ডার সাবলাক্সেশন প্রিভেনশনের ক্ষেত্রে ইউজ করা হয়। বুঝতে পারছো? আমার অ্যাসাইনমেন্ট তারপর লিখবে যে আমার অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে এই তিন মানে আর্মসলিং এর যে আসলেও একটা ইফেক্টিভনেস আছে হেমিপ্লেজিয়া পেশেন্টের ক্ষেত্রে, এটা বের করা। শেষ ইন্ট্রোডাকশন, আর কোনো কাজ নেই। হ্যাঁ বলো। ম্যাম আমার তো হচ্ছে আর্মসলিং নিয়ে যখন আমি কাজ করবো সেক্ষেত্রে ম্যাম শোল্ডার সাবলাক্সেশনটা আনতে হবে ম্যাম, মানে যেভাবে হোক ম্যাম হয়তো বা ইয়েতে এসে পড়বে, কিন্তু হচ্ছে আমার মনে হয় সাইমা বা আমাদের মধ্যে কেউ মনে হয় শোল্ডার সাবলাক্সেশন নিয়েও ম্যাম করতেছে ম্যাম, এক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে ম্যাম? না, প্রবলেম হবে না। আমি একটা কথাই বলছি, যদি হচ্ছে আরসিটিটা মিলায়, তোমার তিনটা আরসিটি আর আরেকজন কার কথা বললো তারও যদি হচ্ছে আরসিটি তিনটা মিলে যায়, সেক্ষেত্রে তো একটা সেম আসবে, কারণ তুমি তো আরসিটি তিনটা এক জায়গায় পাবা, তোমার অ্যাসাইনমেন্ট আর ওর অ্যাসাইনমেন্ট সেম হয়ে যাবে। তোমরা ফ্রেন্ডস, তোমাদের যেহেতু এই ব্যাপারগুলা শেয়ারিং এর একটা জায়গা আছে, তো তোমরা দুজনের সাথে দুজন আর্টিকেল গুলো শেয়ার করো, যে দোস্ত তোর আর্টিকেলের সাথে আমার আর্টিকেল মেলে কিনা একটু দেখি, যদি না মেলে দেন ইটস কমপ্লিটলি ফাইন, বিকজ তোমাদের কাজ হচ্ছে ওই তিনটা আর্টিকেলের সিনোপসিস করা, নাথিং এলস। তো আর্টিকেল তিনটা আলাদা হলে ইটস কমপ্লিটলি ফাইন। খায়রুলের জন্যও তাই, মাহমুদুল্লাহর জন্যও তাই, কিন্তু হ্যাঁ আর্টিকেল গুলো যদি আলাদা থাকে তাহলে তোমাদের বদল করার কিছু নাই। জি আচ্ছা তুমি ম্যাম। দেখে নিও। জি ম্যাম। হ্যাঁ, তুমি যে তিনটা আর্টিকেল সিলেক্ট করেছো এই তিনটা আর্টিকেল ওর সাথে মেলে কিনা দেখে নিও, যদি মেলে তাহলে আর্টিকেল গুলো চেঞ্জ করো, যদি আর্টিকেলের না পাও তাহলে টাইটেল চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? লেখাতে অনেক কারেকশন আসবে, তোমরা যখন ইন্ট্রোডাকশন লিখবা, তোমরা যখন লিটারেচার রিভিউ লিখবা, তখন হচ্ছে কারেকশন এরকম থাকবে যে তোমার একাডেমিক রাইটিং হতে হবে, এমন না যা ইচ্ছা তাই লিখলা। যেহেতু নিজের ভাষায় লেখার কথা বলতেছি, প্ল্যাগিয়ারিজম কিভাবে অ্যাভয়েড করতে হয়, তুমি পড়ে তুমি বুঝছো কি সেটা তুমি লিখবা তোমার ভাষায়। তো লেখাটা ভালো হতে হবে, গ্রামাটিক্যাল ফল্টও থাকা যাবে না, একাডেমিক রাইটিং প্রপারলি শিখতে হবে, আর আমি সেটা তোমাদেরকে শেখাবো। আর এই জন্য অ্যাসাইনমেন্ট পোর্শনটা আমার নেয়া, যে তোমাদের রাইটিং ব্যাপারটা যেন একটু ইমপ্রুভ হয়। হ্যাঁ রেজওয়ানা তাসনিম বলো। ম্যাম আমার আর সোনালির টপিকে একটু মানে মিল আছে, মানে আমি করতেছি লাম্বোস্যাক্রাল কোর্সেট নিয়ে, না আমি লাম্বার কোর্সেট নিয়ে করতেছি, আর ও মনে হয় লাম্বোস্যাক্রাল অর্থোসিস নিয়ে করতেছে। তো ম্যাম হচ্ছে ও একটা আর্টিকেল মনে হয় নামাইছে, যেটা সেটা মনে হয় আমারটার সাথে মিলে। চেঞ্জ করে নাও না, সবার সাথে তো সবারটা মিলে নেই, একজনের সাথেই মিলছে। তো একজনের সাথে একটু কথা বলো, কথা বলে দেখো যে দোস্ত তুই কোন কোন তিনটা নিচ্ছিস, আচ্ছা ঠিক আছে এটার বাইরে যাবি না, চেষ্টা করতেছি, এতটুকুই, সিম্পল থিং। আর লাম্বোস্যাক্রাল অর্থোসিস নিয়ে যে করতেছে তারটা আসলেও আলাদা, কারণ ওই অর্থোসিসের নামই আলাদা হয়ে যাবে। তারপরেও তুমি দেখো যদি আর্টিকেল কনফ্লিক্ট করে তাহলে আর্টিকেল চেঞ্জ করো। তিনটাই তো আর মিলে ম্যাম যায় না, হাতে একটা লাম্বোস্যাক্রাল মিলে গেছে, অর্থোসিসের একটা মধ্যে চেঞ্জ কি করো। ম্যাম লাম্বার ম্যাম আমার কোর্সেট তো পড়ে ম্যাম? দুইটা কোয়েশ্চেন ছিল। কে তুমি? কি আন্তরা? হ্যাঁ ম্যাম বলো। আতকিয়া। আন্তরা। ম্যাম ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যদি লিখতে গিয়ে দেখি যে টাইটেলে কোনো একটা জায়গায় কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে, তাহলে তো আমরা সেটা করতে পারবো। লিখতে গিয়ে যদি দেখো কোথাও চেঞ্জ করতে হচ্ছে, টাইটেলে। বুঝি নেই, আবার বলো। হ্যাঁ টাইটেলে। ম্যাম বললাম যে ইন্ট্রোডাকশন অ্যান্ড লিটারেচার রিভিউ যখন করব, তখন যদি মনে হয় যে আমার টাইটেলটা আর একটু স্পেসিফিক হলে ভালো হয়, সেক্ষেত্রে তো চেঞ্জ করতে পারবো। মানে খুবই অ্যাপ্রিশিয়েট করবো আমি ব্যাপারটা, যদি তোমরা লেখার সাথে গিয়ে ফিল করো যে তোমার টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে, তো সত্যি সত্যি এটা অ্যাপ্রিশিয়েটিং যে
ইউ শুড ডু দ্যাট, যে আমার টাইটেলটা এরকম হইলে আমি এটা দিয়ে আরো ভালো করে লিখতে পারবো, এন্ড ইউ নিড টু ডু দ্যাট। হ্যাঁ, আজকে করবা, চেঞ্জ জি ম্যাম। করবা, আরেকটা হচ্ছে লিখে গিয়ে দিয়ে যদি মনে হয় যদি বলো। এমন হয় যে 2টা আরসিটি পেলাম আর একটা সিস্টেমেটিক রিভিউ পেলাম, তাহলে তো ম্যাম এটা বদার করবে না, হবে নাকি না, 3টাই পাওয়া লাগবে? হবে না, 3টাই হতে হবে, কারণ 3টা আর্টিকেলকে তুমি কম্পেয়ার করবা, তোমার অ্যাসাইনমেন্টে 3টা আর্টিকেল কম্পেয়ার করতে হবে। সিস্টেমেটিক রিভিউটা দিতে বলছি শুধুমাত্র ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ এর জন্য, কিন্তু তোমার মেইন কাজ হচ্ছে 3টা আরসিটির মধ্যে কম্পেয়ার করা, যে এই আরসিটি এই লেখক এটা বলছে, ওই লেখক এটা বলছে, সেই লেখক এটা বলছে, তারপর তুমি তোমার একটা ইয়েতে আসবা, সামারাইজেশনে আসবা, যে যেহেতু এই রাইটার এটা এটা বলছে, আমার মনে হয় যে আমরা এটার ক্ষেত্রে ইফেক্টিভনেসটা পাচ্ছি, বা আমরা এই ব্যাপারে ইমপ্রুভের ক্ষেত্রে এই অর্থোটিক ডিভাইস ইউজ করতে পারি। তুমি বুঝতে পারছো? সো কম্পেয়ারই হবে হচ্ছে 3টা আর্টিকেলের মধ্যে, দ্যাটস ওয়াই 3টা আরসিটি অবশ্যই এনশিওর করতে হবে, যদি না পাও তাহলে টাইটেল চেঞ্জ করতে হবে। জি ম্যাম। তাহলে হচ্ছে গিয়ে আমি একটা প্রবলেম ফেস করব মেবি, সেটা হচ্ছে আমি যেই 3টা আরসিটি নামিয়েছি 3জনই থাম অর্থোটিক্স নিয়ে কথা বলেছেন, কিন্তু একজন বলেছেন সফট ফ্যাব্রিকেটেড, একজন বলেছেন রেস্টিং পজিশনে যে থাম অর্থোটিক্স রাখে সেটা, আর একটা হচ্ছে গিয়ে মুভমেন্ট করে। তো এখন 3টাই থাম অর্থোটিক্স, কিন্তু তিনটা 3 রকমের। এখন ম্যাম এটাতে তাহলে মানে আমি না, কিভাবে কোনো সেখানে প্রবলেম নাই, গিয়ে তুমি 3টাই কম্পেয়ার লিখবা, করব? তুমি 3টাই লিখবা। কোনো কম্পেয়ার বলতে তুমি কম্পেয়ার বলতে কি ডিফারেন্সিয়েট না, ডিফারেন্সিয়েট করা না, তুমি কি বুঝতেছো? এখানে হচ্ছে তুমি বলবা যে এই লেখক, তুমি শুধু সিনোপসিসটা করছো, এই এই অথর এটা বলছে, এই অথর এটা বলছে, এই অথর এটা বলছে, তারপর তুমি যখন সামারাইজ করবা তখন তুমি লিখবা যে হচ্ছে তুমি তো ওইটা মানে শুধুমাত্র এই যে তুমি যেমন 3টা প্যাটার্নের কথা বর্ণনা করলে, যে 3টা অর্থনৈতিক ডিভাইস 3 রকম, কিন্তু 3টার ফাংশনও হয়তো আলাদা থাকবে, তখন তুমি সামারাইজে লিখবা যে এখানে 3টা ডিভাইসের কথা বলা হয়েছে থাম অর্থনৈতিক হিসেবে, কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে, এইটার জন্য এই কাজ, এটার জন্য এই কাজ, এটার জন্য এই কাজ। হ্যাঁ, আমরা যদি এই ব্যাপারটা এই ফাংশনটা ইমপ্রুভ করতে চাই তাহলে আমরা এই ডিভাইসটা ইউজ করব, ওই ফাংশন ইউজ করতে গেলে আমরা এই ডিভাইস ইউজ করব, সেই ফাংশনটা ইউজ করতে যদি ইমপ্রুভমেন্ট চাই তাহলে ওই আরেকটা ডিভাইস ইউজ করব। তো এইভাবে জাস্ট তুমি একটা কনফিউশনে আসবে, নাথিং এলস, মানে খুব টিপিক্যাল, মানে খুব ডিফারেন্ট কিছু না, মানে তোমাকে এটা থেকে এরকম করতে হবে না যে 3টা ডিভাইসের মধ্যে পার্থক্য করা, পার্থক্য না, 3টা ডিভাইসের উদ্দেশ্যটাকে তোমার কালেক্ট করতে হবে, একটুকুই কাজ। এবং তুমি যেভাবে বললা জি ম্যাম, এভাবে আরো থ্যাংক ইউ। সুন্দর করে লেখা যাবে। হ্যাঁ, যেটা মুভেবল বা যেটা রেস্টিং পজিশন বা যেটা ফিক্স থাকবে, হ্যাঁ, কোনটা কি কাজ করতেছে এটা আরো তুমি সুন্দর করে বর্ণনা করতে পারবা। যখন অর্থোটিক ডিভাইস একটা হয়, লিমিটেড হয়, একটা নিয়েই 3জন বলে, তখনই দেখা যায় যে ওখানে একটু ঝামেলা আসে। বিভিন্ন অথর বলে যে না এটার কোনো কাজই নাই, কেউ বলে যে হচ্ছে এটার কাজ আছে বাট এটা শুধুমাত্র ডিফর্মিটি প্রিভেনশনে কাজ করতেছে, একটা বলে যে এটা ডিফর্মিটি প্রিভেনশনে কোনো কাজই করতেছে না, তোমার 3টা কাজ করতেছে, তুমি 3টাকে সুন্দর করে সামারাইজ করতে পারবা। বুঝতে পারছো? জি ম্যাম। তুমি 3টা নিয়ে বলবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি হচ্ছে এই যে যে গাইডলাইন আছে এই গাইডলাইনটা তোমাদেরকে পাঠিয়ে দিব, ওখানে হচ্ছে কত ফোন থাকবে ওগুলো তো বলেই দিলাম। তোমার ইন্ট্রোডাকশন যে পয়েন্টটা, মেইন কি পয়েন্ট যেটা, সেটা হবে টাইম নিউ রোম্যান্সের 14 দিয়ে, আর ভেতরে যে বডি টেক্সট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টাইম নিউ রোম্যান্সের 12 দিয়ে, আর ইন্ট্রোডাকশন যেটা সেটা হচ্ছে বোল্ড হবে 14, ইভেন বোল্ড, আর বডি টেক্সট যেগুলো সেগুলো হচ্ছে মানে 12 হবে, আর কোনো বোল্ড টোল্ড হবে না। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? তাহলে একটা ডেট আমরা ফিক্স যদি করি অগাস্টের 16 তারিখ কি বার পরে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, চেক করতে হবে। 16-17, হ্যাঁ, আমি রিফাতের সাথে যোগাযোগ করে নিব, তোমাদেরকে একটা ডেট দিয়ে দিব, ওই ডেটটা হচ্ছে ওই ডেটের মধ্যে আমাকে ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ এই পোর্শনটা করে আমাকে পাঠিয়ে দিবে। তো তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করবো, আর আমি হচ্ছে ওটা পাঠিয়ে দিচ্ছি। রিফাত তুমি একটু সবাইকে ডিসেমিনেট করে দিও। So bye.
প্রেজেন্ট হবে নাকি রিফাত?